Assalamu alaikum viewers and welcome to yet another week of Education Hour. আপনাদের সাথে আছি আমি মিলবা খন্দকার। আজকের টপিক হচ্ছে is tuition a burden for parents or is it beneficial for students? এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমার সাথে সেটা আছে Mr. Sadiqur Rahman, the Managing Director of Exact Tutor. Let's get introduced to our guest and then we will discuss on this topic today. Assalamu alaikum. Alhamdulillah. Milva, thank you very much for introducing me and inviting me in this show. Right, thank you for joining me today. So today's topic is, as I said, whether tuition is a burden or is it beneficial for the parents and students. So what is your view? I know you run a tuition center, so what is your view on it? It's a very tricky question, but very good question. Fact is, obviously it should be very beneficial. But তুমি দেখবা যে আমাদের যে কমিউনিটিতে আসলে বেসিক্যালি হচ্ছে কি আমরা প্রেফার করি যে বা এক্সপেক্ট করি যে আমাদের একটা বাচ্চা ভালো করুক কিংবা আমরা চাই যে বাচ্চারা ভালো কোথাও যাক, কিন্তু সেটার জন্য যে প্রপার ইনভেস্টমেন্টটা সেটা আমরা নলেজের ইনভেস্টমেন্ট বলি বা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট বলি, আসলে ওইটাই একটু আইডেন্টিফাই করা ডিফিকাল্ট হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে আমাদের প্যারেন্টসরা তারা চায় ভালো করুক কিন্তু আসলে প্রপার সাপোর্টটা দিতে পারে না কি জন্য? তারা মনে করে যে আমরা একটা টিউশন সেন্টার দিব, বেসিক্যালি ইট ইজ কস্টলি। কিন্তু যদি তুমি ইন টার্মস মানে যে ইনভেস্ট করতেছো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট বা টাইম যে ইনভেস্ট করতেছো এটা রিটার্ন যদি দেখো তাইলে হবে কি বুঝতে পারবা যে এটা আসলে কতটুকু বেনিফিশিয়াল। এক্সাম্পল বলি, আমরা যদি গত 4 বছরের হিস্ট্রি দেখি, স্পেশালি আমাদের টাওয়ার হ্যামলেট, আমরা যেহেতু টাওয়ার হ্যামলেটে থাকি, শুধু যদি টাওয়ার হ্যামলেটে দেখি গত বছরের, আমিও জানি যে তুমি একটা টিউশন সেন্টারের সাথে আসো বা তুমিও টিউশনে গেছো হয়তো, তো আমরা যদি দেখি গত 2 বছরের রেকর্ড, স্পেশালি টাওয়ার হ্যামলেট এবং নিউ হ্যাম, রেজাল্ট আমাদের মাচ বেটার দেন প্রিভিয়াস ইয়ার্স। হ্যাঁ, এখন যেটা হইতেছে যে এটা আসলে গভর্নমেন্ট গত বছর আগের বছর 2018-এর রেজাল্টের পরে গভর্নমেন্ট একটা রিসার্চ করছিল স্পেশালি তোমার টাওয়ার হ্যামলেটের উপরে এবং নিউ হ্যামের উপরে, যে আসলে বাচ্চারা এত ভালো রেজাল্ট কীভাবে করছে। তো দেখা গেছে যে আসলে টিউশন সেন্টারের বিশাল একটা ইনফ্লুয়েন্স আছে বা ইনভলভমেন্ট আছে ওখানে। তা আমরা যদি এখন একটা পয়েন্টে আসি যে আসলেই বার্ডেন কিংবা বেনিফিশিয়াল, আমি বলবো এটা বেনিফিশিয়াল। তবে যে ফাইন্যান্সটা আমরা ইউজ করতেছি বা ইউটিলাইজ করতেছি কিংবা ইনভেস্ট করতেছি, আমাদেরকে দেখতে হবে যে আমাদের বাচ্চারা ওই রিটার্নটা নিয়ে আসতে পারতেছে কিনা, কিংবা আমাদের টিউশন সেন্টারগুলো বা যারা সাপোর্ট করতেছে প্রাইভেট টিউটর, আমি শুধু টিউশন সেন্টার বলবো না, আমাদের তো অনেক প্রাইভেট টিউটরই আছে, আমি দেখবো যে ওরা আসলে সেই রিটার্নটা নিয়ে আসতেছে পারতেছে কিনা। তোমার আরও যদি প্রিসাইজলি বলি যে আসলে টিউশন সেন্টার কতটুকু উপকারী, একটা রিসার্চ থেকে তুমি বলতে পারো, মানে বুঝতে পারবা। সেটা হচ্ছে ইউকে ইন্ডাস্ট্রিতে, বিজনেস ইন্ডাস্ট্রিতে টিউশন সেন্টারের ভ্যালু হচ্ছে 5.4 বিলিয়ন ওয়ার্থ। I mean, just think about the size of the business. তো এই দেশের মতো, মানে আমরা 5th বিগেস্ট ইকোনমিতে আছি ওয়ার্ল্ডের, ওইখানে যদি একটা টিউশন ইন্ডাস্ট্রি 5.4 বিলিয়ন হয় যার ওয়ার্থ, তাহলে অবভিয়াসলি ইটস অ্যান অ্যাসেট ফর দ্য কান্ট্রি। আর যদি এটা উপকারী নাই হইতো তাহলে বিজনেসটা এত দূর আসতো না। সেকেন্ডলি, আফটার 2018 দ্য গভর্নমেন্ট ইজ থিঙ্কিং দ্যাট দিস বিজনেস উইল বি গোয়িং আপ টু 20% গ্রোথ। এটা আরও 20% গ্রোথ করবে নেক্সট 5 ইয়ার্সে। সো তাহলে চিন্তা করে দেখো, যদি পাবলিক বেনিফিট নাই পেতো, বাচ্চাদের যদি সেই পরিমাণ প্রোগ্রেস না হইতো বা ইম্প্রুভমেন্ট না হইতো, তাহলে কেন তারা আসলে টিউশনমুখী হচ্ছে? ডেফিনেটলি বেনিফিশিয়াল ফর দ্যাম। অবভিয়াসলি ফিউ প্যারেন্টস আর আমাদের স্পেশালি এলাকাতে যেটা হচ্ছে যে আমরা ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করি, কারণ আমাদের যারা স্পেশালি যারা এই ইস্ট লন্ডনে বাস করে, তাদের আমি বলবো কিছু সংখ্যক প্যারেন্টস আছেন যারা ফুল টাইম কাজ করেন কিংবা বেনিফিটে আছেন কিংবা তারা সময় দিতে পারেন না বাচ্চাদেরকে, তো কারণ তারা প্রচুর কাজ করেন, তারা এত কষ্ট করে পয়সা ইনকাম করে আনে কিন্তু বাচ্চারা আসলে রেজাল্ট পাচ্ছে না, তো তারা তো বার্ডেন মনে করবেই। বাট আমি মনে করি যদি প্রপার ইনভেস্ট করা যায়, ভালো কোথাও বা ভালো টিচারের সাথে এঙ্গেজ করা যায়, প্রপার গাইডলাইন দেওয়া যায়, তো উইথ মানি if you can include this one, then you will be benefited anyway. Okay. I hope. Right. Definitely. Thank you. So tuition, is this a necessity? Like
আপনি কি বলবেন every student should go to a tuition center, should get guideline from someone like from a tutor? আমি বলবো যে সবাই টিউশন সেন্টারে যাইতে হবে এমন কোনো কথা নাই, তবে গাইডলাইনটা জরুরি। আচ্ছা, গাইডলাইনটা জরুরি কী জন্য আমি তোমাকে বলি। একটা বাচ্চাকে দেখো, বাচ্চারা যখন তার রাস্তায় হাঁটবে তাকে রাস্তাটা দেখাই দিতে হয়। এটা আমাদের নর্মাল জীবনে চলার পথে হোক কিংবা এটা এডুকেশন লাইনে হোক, বাচ্চাদেরকে তোমাকে সবসময় গাইড করতে হবে। আর সেই জন্য কিন্তু তাদের জন্য স্কুল খোলা। তা আমি বলবো যে বাচ্চাদের জন্য টিউশন সেন্টার আসতে হবে, দ্যাটস নট নেসেসারি। বাচ্চাদের জন্য প্রপার এডুকেশন সিস্টেম দিতে হবে, তাদেরকে প্রপার এনভায়রনমেন্ট দিতে হবে, প্রপার গাইডলাইন দিতে হবে। এখন সেই গাইডলাইনটা যদি ফ্যামিলি এবং সেই সাপোর্টটা যদি ফ্যামিলি এবং স্কুল দিতে পারে, দেন দে ডোন্ট নিড টু কাম টু সেন্টার। আসলে তারা সেন্টার আসে কী কারণে? দুইটা কারণে। একটা হচ্ছে যারা হয়তো স্কুল থেকে প্রপার গাইডলাইনটা নিতে পারতেছে না এবং ফ্যামিলি সাপোর্ট করতে পারতেছে না, সেই জন্য টিউশন সেন্টারে যাবে। কেন? এই এডিশনাল এই যে গ্যাপটা, ওটার জন্য। আর আরেকটা শ্রেণী যাবে কারা? সেটা ধরো একটা বাচ্চা খুব ভালো করতেছে, যে সে স্কুলে খুব ভালো করতেছে এবং সে বাসায় ফ্যামিলি দেখতেছে না হি ইজ গোয়িং টু কিংস or he is capable of going to Imperial, but if we can support him a little better, then probably he would be end up with Oxford, Cambridge. So বিষয়টা হচ্ছে সাপোর্টের। as long as we can provide the support, then it's fine. যদি তাদের অনেক স্টুডেন্ট আছে এই দেশে যারা কোনোদিন টিউশন সেন্টার যায় না, কিন্তু তারা অনেক ভালো কোথাও গেছে। আবার এমন বাচ্চা আছে যে অনেকেই সারাদিন টিউশন সেন্টারে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, প্রাইভেট টিউটর আছে, দে আর এন্ড আপ উইথ নাথিং, ফেল করতেছে। তো ব্যাপার হচ্ছে প্রপার গাইডলাইন যদি স্কুলে থাকে এবং বাসায় থাকে অথবা দুইটা মিলে থাকে, ফাইন, দে ডোন্ট নিড টু গো টু টিউশন। বাট যদি এই দুইটার পরেও তাদের হচ্ছে না এবং কোথাও ল্যাকিংস আছে, অবভিয়াসলি আমরা সাজেস্ট করবো যে তারা টিউশন সেন্টার যাক এবং প্রপার গাইডলাইন নিয়ে ভালো করুক। Okay. What are the major subjects that you teach in your tuition center? আমরা সাধারণত 3টা সাবজেক্ট করাই, ম্যাথ, ইংলিশ অ্যান্ড সায়েন্স। এই 3টা সাবজেক্ট করানোর পিছনে আসলে কিছু লজিক আছে। Obviously, people go for psychology in universities, people go for geographies, this and that, many other subjects. But তুমি যদি দেখো যে কোর সাবজেক্টগুলো, যে আমরা অথবা ফিউচারে যদি আমরা ডাক্তার হইতে চাই কিংবা ইঞ্জিনিয়ার হইতে চাই কিংবা আর্কিটেক্ট হইতে চাই, হ্যাঁ, সো এনি স্পেসিফিক প্রেস্টিজিয়াস পজিশনে যদি আমরা যাইতে চাই, তাহলে আমাদের কিন্তু এই 3টা সাবজেক্ট ভেরি মেজর। আর এই সাবজেক্টগুলো মেজর হতে হয় কি, আমাদের অনেক কনসেন্ট্রেশন করতে হয় এটাতে এবং প্রিসাইজলি কনসেন্ট্রেশন করতে হয়। যার কারণে হয় কি, তখন তোমার এই সাবজেক্টগুলোতে ওরা ভালো করতে হইলে ওদের এডিশনাল সাপোর্টটা লাগে। সো আমরা যারা ধরো ইন্ডাস্ট্রিতে আছি কিংবা আমরা যারা বিজনেস করতেছি কিংবা আমরা চাইতেছি যে পাবলিককে সাপোর্ট করি, সো অবভিয়াসলি আমরা দুইটা দিক দেখবো। একটা হচ্ছে আমাদের বিজনেস, প্লাস হচ্ছে বাচ্চাদের কোথায় গ্যাপ আছে, কোথায় ওদের সাপোর্টটা বেশি দরকার হয়। তো বেসিক্যালি তুমি শুধু আমাদের টিউশন সেন্টারই না, এক্সাক্ট টিউটরই না, তুমি যদি আরও দেখো এখানে বড় বড় ব্র্যান্ডগুলো আছে, যেমন লেটস সে কুমন, লেটস সে এক্সপ্লোর লার্নিং, দেখো তাদের কিন্তু লেখাই আছে ম্যাথস অ্যান্ড ইংলিশ সাপোর্ট। ইভেন ইফ ইউ আর ইন UK, বাট দে নিড ইংলিশ সাপোর্ট, কারণ বেসিক্যালি দ্যাট ইজ দ্য কোর সাবজেক্টস। সো আমাদের সেন্টারে আমরা করাচ্ছি হলো ম্যাথস, ইংলিশ অ্যান্ড সায়েন্স। আমরা আদার সাবজেক্টগুলোও করাই, বাট এই 3টাই কোর। আচ্ছা, সো ইউ নো হাউ আমাদের স্কুলে তো একটা স্টুডেন্টের লেভেল আইডেন্টিফাই করে, যখন আমরা GCSE তখন আমাদের ইদার ফাউন্ডেশন অথবা হায়ার লেভেল করতে হয়। সো where do we get that from? Like, can the school identify a student's level properly, or do they need to go to a tuition center to get that? Right, it's a tricky question. আমি যদি এখন বলি যারা ইউকের মতো একটা কান্ট্রিতে, আমি যদি বলি যে স্কুলে প্রপারলি আইডেন্টিফিকেশন হয় না বাচ্চাদের লেভেল, দ্যাটস কমপ্লিটলি রং। বাট আবার যদি এটা বলি যে 100% হয়, সেইটাও ঠিক না। ওকে, বেসিক্যালি হয় কি, কিছু কিছু ক্ষেত্রে কিছুটা লেকিংস থাকে, কারণ হলো সিস্টেমটা তো আসলে একটা সিস্টেম, কিন্তু রান করতেছি কারা? আমরা যারা আসি সিস্টেমের মধ্যে ইনক্লুডেড, লেটস সে টিউটরস। তো একটা স্কুলে বা পুরো দেশে সব টিউটরসই তো 100% ক্যাপাবল না, কিংবা সবাই তো তাদের 100% ডেডিকেশন দিচ্ছে না, কিংবা সবাই 100% রাইটলি বা কারেক্টলি কাজ করতে পারে না। কেন করতে পারে না? হয়তো তাদের ওয়ার্কলোড, স্পেশালি অফ স্টেটের এত প্রেশার থাকে একটা স্কুল একটা টিচারের উপরে, তাদের যেই পরিমাণ
তোমার কমপ্লায়েন্সের কাজ করতে হয়, ওই কমপ্লায়েন্সের কাজগুলো মেনটেন করতে গেলে আসলে ভেরি ডিফিকাল্ট। যে পরিমাণ আওয়ার তারা কাজ করে কিংবা যে পরিমাণ রিসোর্সেস আছে, দে ডু দেয়ার বেস্ট। বা তারপরে হয় কি, কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে তোমার হয় না, লেভেলটা প্রপারলি আইডেন্টিফিকেশন হয় না। এখন ধরো কীভাবে হয় না, লেটস এক্সাম্পল, যে একটা বাচ্চার যখন আমরা লেভেল আইডেন্টিফাই করি স্কুলে বা করে, বা আমরা যখন করি, আমরা একটা টেস্ট নিই 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা, হোয়াট এভার দ্যাট ইজ। এই 1 ঘন্টার টেস্টে কিন্তু আমরা আসলে একটা বাচ্চা পুরোপুরি আইডেন্টিফাই করতে পারি না, যদিও এটার বেসিসেই করা হয় না। হয়তো তার ডেইলি ওয়ার্ক, উইকলি ওয়ার্ক, মান্থলি ওয়ার্কের উপরে তাদের লেভেল করা হয়। বাট লেভেলে করা হলে আমরা করি কি, একটা স্পেশালি আমরা জিসিসি বলি, কেউ থাকে হায়ারে আর কেউ থাকে ফাউন্ডেশন লেভেলে। অ্যান্ড অনেক বাচ্চা তো এরকম হয় ভাই, ফাউন্ডেশন লেভেলে যারা আছে এরা এক্সামের আগে এসে অনেক ভালো করে, কিংবা ইয়ার 11 যা ভালো করতেছে, কিন্তু আমরা তো ওদেরকে আইডেন্টিফিকেশন আগেই করে ফেলছি যে লোয়ারে কে থাকবে। এখন লোয়ারে বা ফাউন্ডেশন লেভেলে যারা থাকে তারা যদি পরবর্তীতে ভালো করে, তখন তো তাদেরকে স্কোপ আছে তাকে চ্যালেঞ্জ করে হায়ার লেভেলে যাওয়া। তো অবভিয়াসলি আমরাও সেন্টারে দেখি যে বাচ্চারা যারা আছে তাদের লেভেলটা কি। আমরা যদি দেখি যে ওকে, একটা বাচ্চা স্কুলে আছে, যেহেতু আমরা স্কুল এবং আমাদের সেন্টার প্যারালেলি চালাই, মানে কারিকুলামটা বা আমাদের ইয়েগুলো স্টুডেন্টের মনিটরিং অথবা তাদের অ্যাসেসমেন্ট, তা আমরা দেখি যে কখনো যে ফাউন্ডেশন লেভেলে আছে বাচ্চা, কিন্তু আসলে হি ইজ ক্যাপেবল অফ গোয়িং টু হায়ার, তখন চ্যালেঞ্জ করে যাওয়া সম্ভব। সরি ভাই, আপনার থামাতে হলো, আমাদের ছোট ব্রেক নেওয়ার টাইম হয়ে গেছে। আমরা ব্রেক নিয়ে আবার ফিরে আসবো এই টপিকে। ভিউয়ার আমাদের সাথেই থাকো, আমরা একটা ছোট ব্রেক নিয়ে আবার আসি, কোথাও যাবেন না, স্টে উইথ আয়ন চ্যানেল। Assalamu alaikum and welcome again to the show. আমাদের আজকের টপিক হচ্ছে whether tuition is a burden for parents or it's beneficial for students, এবং আমাদের সাথে মাত্রই জয়েন করেছে আমাদের আরেকজন অনারেবল গেস্ট আয়েশা চৌধুরী, কাউন্সিলর অফ নিউহ্যাম। আসসালামু আলাইকুম আপু, আমাদের সাথে জয়েন করার জন্য, and thank you for coming. আন্তরিক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি একটু ওই রাস্তায় অ্যাক্সিডেন্ট থাকার জন্য দেরিতে আপনাদেরকে জয়েন করেছি, কিন্তু তারপর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। Thank you for coming. আমরা সাদিক ভাইয়ের সাথে কথা বলছিলাম, so we were saying whether the students like their level can be identified at the school properly, and হ্যাঁ, আমরা অলমোস্ট অবশ্য আমি কনক্লুশনে চলে আসছিলাম যে বেসিক্যালি স্কুল তো আইডেন্টিফাই করে, অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেসে দে আর পারফেক্ট অন দ্যাট। বাট আমরা যখন আইডেন্টিফাই করি, হয়তো দেখা যায় যে স্টুডেন্টের মানে স্কুল যখন করছে এর হয়তো 2 মাস, 3 মাস, 4 মাস, বাই দিস টাইম কিন্তু স্টুডেন্ট অনেক প্রোগ্রেস করে। সো স্পেশালি অনেক ক্ষেত্রেই ফাউন্ডেশন লেভেলে যে বাচ্চারা থাকে, দেখা যায় যে ওরা প্রোগ্রেস করলে দে ক্যান গো আপ টু হায়ার। তখন প্যারেন্টস ক্যান চ্যালেঞ্জ যে আমি আমার বাচ্চাটাকে আসলে ফাউন্ডেশন লেভেলে রাখতে চাই না, বা আমি ওকে হায়ার লেভেলে এক্সাম করাইতে চাই, দেন এটা পসিবল। সো আমরা ওখানে সাপোর্ট করি, কিংবা টিউশন সেন্টার সাপোর্ট করে, প্যারেন্টস সাপোর্ট করলে তাদেরকে আসলে নেওয়া যায় নেক্সট স্টেজে। আই টোটালি এগ্রি উইথ ইউ, কারণ এই সেম জিনিসটা আমার সাথে হয়েছে যখন আমি ফার্স্ট এই কান্ট্রিতে এসেছি, অ্যান্ড দে পুট মি ইন ফাউন্ডেশন লেভেল ফর অল দ্য সাবজেক্টস, অ্যান্ড আই হ্যাড টু চ্যালেঞ্জ টু গেট ইন টু হায়ার। সো আই টোটালি এগ্রি উইথ দ্যাট। আপু, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে সো টুডেজ topic, as I said, it's whether tuition is a burden or is it beneficial for students. So what is your point of view on that? Thank you. Again, it's a very important question. I won't say one or another, because when you are coming from low income family or difficult to earn money, it is quite difficult to pay for a child. So it is a burden in a way, but then when you think about the long-term benefit, it can be seen as an investment. So obviously, if I have limited money, I don't think I will be able to invest on a property, but if I can invest on a child, it can be more beneficiary than a property or something like that. So in my opinion, yes, it is true, it can be quite difficult to pay for 1, 2, depend how many children you have in your family. It can be quite expensive, but then if you again think about the long-term benefit, and if the child has some extra needs, it's not always, I mean, as a
school governor, I would like to say that all our schools are excellent. They are teaching all the students as much as possible. But then in terms of the child individual needs, it is not always possible to cater for that particular child. But when you go to a tuition center, they can, in a small group, able to identify the specific needs and then support on that topic, on that subject, on that issue. Right. Some children are very good in terms of academic, but not on practical side. Other can be the opposite, but it is not possible always to be able to identify the actual need, as I said. So at that time, the tuition center can help them to achieve the highest grade, and even maybe they can help him to have the maximum potential on that particular child. Okay. You also have children who goes to tuition, right? So how was your experience? আপনার কিরকম experience ছিল like with your children in tuition? So yes, my daughter. This is how I have started. I know the tuition center as well as all the hardworking, excellent. I won't say only member of staff, but the people behind the tuition center, running the tuition center, the directors and management body, I should say. They have my trust, and this is the reason I allowed my daughter to go and study. Okay. It is quite so for sometimes it is another challenge for parents to be able to identify. I mean, there are many tuition centers around us, but then which one is suitable? Exactly the same thing when you are sending your child to a music for music lesson or Arabic classes. First of all, you have to find the right place. If you send the child to the wrong place, it can be again a negative impact even rather than Thank you. So I have my trust in the tuition center and its management body, and I know that how they look after both the children as well as the staff, and I'm quite hopeful that they will be able to achieve the highest in their field. Yeah. Right, thank you. Can I quickly take a call and then I'll come back to you again? Assalamu alaikum Kola, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম মিলবা, আমি ফারহানা বলতেছি। ওয়ালাইকুম আসসালাম, আপনার কোশ্চেনটা করুন প্লিজ। আমি গেস্ট বাবির সাথে কথা বলতে চাই। জি, সে শুনতে পাচ্ছে, আপনি কোশ্চেনটা করে ফেলুন। Hello Farhana, how are you? ধন্যবাদ কল করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি এক্সাক্ট টিউটর থেকে আপনি আসার জন্য আমাদের প্রোগ্রামে। স্যাটিসফাইড সাথে আমি কথা বলতে চাই। আমি খুব খুশি হয়েছি আমি আসতে পেরে, আর সব স্টাফ মেম্বার অফ স্টাফকে আমি অলরেডি ধন্যবাদ জানিয়েছি। তো ধন্যবাদের প্রাপ্য আপনিও। স্যাটিসফাইড সাথে কথা বলতে চাই। বলেন আপু, আমি শুনতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম, স্যাটিসফাইড কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, খুব ভালো। আপনার কল পেয়ে খুব ভালো লাগলো, বলেন। জি, আপনি এটা ভালো করে এক্সপ্লেন করেন, একটা ফাউন্ডেশন লেভেল থেকে হাইয়ার লেভেলে স্টুডেন্ট কিভাবে যাবে সেটা সম্পর্কে। আচ্ছা, স্টুডেন্টদের উদ্দেশ্যে বেসিক্যালি যখন স্কুলে বাচ্চাদেরকে ফাউন্ডেশন লেভেলে দেওয়া হয় তখন তারা একটা অ্যাসেসমেন্ট করার পর তাদেরকে ফাউন্ডেশন লেভেলে দেয়। কিন্তু আমরা অনেক সময় দেখি যে বাচ্চাদেরকে আসলে ওদেরকে যেভাবে অ্যাসেস করা হয়েছে তারপরে যখন অ্যাসেস করা হয়েছে তারপরে তারা অনেক প্রোগ্রেস করছে, কিংবা হয়তো অ্যাসেসমেন্টে বাচ্চাটা ভালো করে নাই, দেন পরবর্তীতে আমরা দেখি যে আসলে ওরা অনেক ভালো করতেছে। তখন করে কি স্টুডেন্ট চ্যালেঞ্জ করতে পারে যে হ্যাঁ আমি ফাউন্ডেশন থেকে হায়ার লেভেলে যাইতে চাই। তখন স্কুলে টিচারদের সাথে কথা বললে তখন টিচাররা ওইটা ইনিশিয়েটিভ নেয় বা অ্যাকশন প্ল্যান নেয়। তারপরে তারা যদি তারা ফুলফিল করতে পারে রিকোয়ারমেন্ট কিংবা এক্সপেক্টেড গ্রেড বা রেজাল্ট অ্যাকর্ডিং টু দ্য টেস্ট পাইতে পারে, দেন তারা যাইতে পারে অ্যাকচুয়ালি ফাউন্ডেশন থেকে হায়ারে। আমি একটু অ্যাড করি তাইলে। এখানে যারা এদেশে বর্ন এন্ড ব্রট আপ তাদের জন্য খুবই সহজ, বিশেষ করে প্রাইমারি স্কুল থেকে সেকেন্ডারি স্কুলে এক ক্লাস থেকে আরেক ক্লাসে টিচাররা সঠিকভাবে সেটা চেক করে তাদেরকে রাইট লেভেলে দিতে পারে। কিন্তু যখন একটা বাচ্চা বাইরে থেকে আসে, বাইরে বলতে ইউরোপিয়ান কান্ট্রি হতে পারে, অন্যান্য দেশ থেকে আসতে পারে, তখন টিচারের জন্য কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় তাকে অ্যাসেস করা। তো সুতরাং ফাউন্ডেশন এবং তাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম কিন্তু একটা বিরাট একটা ব্যাপার। বাচ্চা ট্যালেন্টেড হতে পারে একাডেমিক্যালি, ম্যাথসে ভালো,
মানে সবসময় সব বাচ্চা কিন্তু সব সাবজেক্টে ভালো হয় না। আমি টিচার না হলে আপনারা আমাকে কারেক্ট করতে পারেন, বাট আমি যতটুকু জানি এক একটা বাচ্চার এক একটা সাবজেক্টে ইন্টারেস্ট থাকবে, কিন্তু ল্যাঙ্গুয়েজের জন্য সবসময় সেটা সঠিকভাবে অ্যাসেস করা সম্ভব হয় না। তো এই জন্য একটা বাচ্চাকে যখন আপনারা প্রাইভেট টিউশনে আপনারা একটু গসা মাজা করে তাকে দেবেন, তখন সহজে সে জাম্প করে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে চলে যেতে পারবে। আমি এখানে একটু অ্যাড করি, স্পেশালি হয় কি, যেহেতু আপু আপনি বলতেছেন যে বাইরের যাদের কথা মেনশন করছেন, স্পেশালি যারা ইউরোপ থেকে আসে, ওদের ক্ষেত্রে যেটা হয়, ওদের ইংলিশে ওরা অনেক দুর্বল থাকে। তো ইংলিশে দুর্বল থাকার কারণে ওরা যখন ম্যাথস আনসার করতে চায়, ম্যাথসের কোশ্চেনই তো বোঝে না। তারা কিন্তু ম্যাথে ইন্ডিভিজুয়ালি অনেক ভালো, কিন্তু বাট তারা বুঝতে পারছে না, কোশ্চেনই বোঝে না, রেড দ্যাট আনসার। সরি, আমরা একটা কল নিয়ে নিই, তারপর আবার ফেরত আসছি। আসসালামু আলাইকুম, করা আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম জুবেল আহমদ বেলাল। জি, আপনার প্রশ্নটা। আমি নর্থ সিটি থেকে বলছি। আমি আপনাদের টিউশন সেন্টারের তারিখের আব্বা বলছি। তো আমার খুব ভালো লাগছে আপনাদের প্রোগ্রাম দেখে। আর বিশেষ করে ধন্যবাদ জানাই আজকে যে নিউ হোমের কাউন্সিলর এই আয়েশা চৌধুরী সহ উনি আমার দাবি হন, দেখে খুবই ভালো লাগতেছে। আমার সাদেক ভাই এবং আপনার খুব সুন্দর উপস্থাপনা, এবং খুবই ভালো লাগতেছে। এরকম প্রোগ্রাম করলে আমরা অনেক উপকৃত হবো। আর আপনাদেরকে ধন্যবাদ সুন্দর প্রোগ্রাম করার জন্য। এটা একটা প্লেজেন্ট সারপ্রাইজ বেলাল ভাই, আপনি ফোন করেছেন, অসংখ্য ধন্যবাদ। কিন্তু সাধারণত এভাবে প্রোগ্রামে কেউ যে ফোন করে বলবে যে ভাবি ধন্যবাদ, এরকম আমি এক্সপেক্ট করিনি আর কি। তো আমার সৌভাগ্য মনে হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই দাওয়াত খাওয়াতে হবে, সাথে সাথে আমাদের লাভলি প্রেজেন্টার আর সাদেক ভাইকেও আমন্ত্রণ জানাবো, বাট কোভিড-19 শেষ হয়ে যাওয়ার পরে। ধন্যবাদ কল করার জন্য। থ্যাংক ইউ কলার, থ্যাংক ইউ ফর কলিং। সো ইয়া, তো যে হায়ার লেভেল এন্ড ফাউন্ডেশন লেভেলের ব্যাপারে ইউরোপ থেকে যারা আসে, মানে অন্য ল্যাঙ্গুয়েজ থেকে যারা আসে, বেসিক্যালি ওদের প্রবলেম ওইটা হয় যে ওরা যখন কোয়েশ্চেনগুলো বুঝে তখন ওরা রং বুঝে, ওরা যখন লিখতে যায় তখন এক্সপ্লেইন করতে পারে না প্রপারলি। যেমন এই মুহূর্তে আমাদের একটা এক্সাম্পল আছে, আমাদের এক্সাক্ট টিউটরে আমাদের একটা বাচ্চা, ও ম্যাথস এবং সায়েন্সে ও চমৎকার পারফর্ম করে সেন্টারে, কিন্তু ওর রেজাল্ট হলো বিলো ওর এক্সপেকটেশন। কারণ হলো আমি যখন এই কয়েকদিন আগে রেজাল্টটা দেখলাম আসলে ইংলিশে ও পাইতেছে B4 and 3। সো অ্যাকচুয়ালি দুর্বলতা ওখানেই। সো ও আসছে হলো ইউরোপ থেকে, ইটালি থেকে 2 years ago। তো ওর ম্যাথস এবং সায়েন্সের ক্যাপাসিটি অনেক হাই, বাট বিকজ অফ হিজ ইংলিশ ইজ গেটিং লোয়ার স্কোর অলওয়েজ। সো এই ধরনের প্রবলেমগুলো ফেস করি আমরা। তো এইটার রিমিডি হচ্ছে আসলে ওদেরকে প্রপারলি গাইড করা ফর ইংলিশ, এবং প্রচুর পরিমাণ ওদেরকে কম্প্রিহেনশন করতে দেওয়া, প্রচুর রিডিংয়ের অভ্যাস করা, যাতে করে ওদের ভোকাবুলারিটা অনেক স্ট্রং হয়, গ্রামারগুলো প্র্যাকটিস করানো, এবং পাঞ্চুয়েশনগুলো যেখানে রাইট ওয়ার্ডটা ইউজ করা। তো এগুলো যদি ইংলিশের উপর জোর দেওয়া হয়, দেন আই থিঙ্ক ইট শুড বি ফাইন। ওকে, রাইট, থ্যাংক ইউ। সো আমরা এতক্ষণ কথা বলছিলাম যে টিউশন কীভাবে বেনিফিট করে স্টুডেন্টকে, বাট হোয়াট অ্যাবাউট প্যারেন্টস হু কান্ট অ্যাফোর্ড টিউশন? লাইক আই নো ইটস এক্সপেন্সিভ, ইউ নো দ্যাট টু। সো যারা অ্যাফোর্ড করতে পারে না, তারা কীভাবে হেল্প পাবে, কোত্থেকে হেল্প পাবে? টিউশন সেন্টারে হেল্প কিভাবে পাবে, সেই প্রশ্নের চেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে কিভাবে মানি ম্যানেজমেন্ট করা, মানে পয়সাটা ম্যানেজ করা যায়। দিস ইজ আই থিঙ্ক মোর ইম্পর্টেন্ট ফর মি দেন পয়সা কোত্থেকে আসবে। অনেক সময় দেখা যায় যে 20K, 20,000 পাউন্ড, 50,000 পাউন্ড রুজি করেও অনেকে সেভ করতে পারছে না, আবার অনেকে তার চেয়ে বিলো ইনকাম কিন্তু সেভ করতে পারছে। এখন সেটা কিভাবে করা সম্ভব? আমার পকেটে 50 পাউন্ড নিয়ে আমি গ্রিন স্ট্রিট গেলাম, কিন্তু গিয়ে যদি আমি শপিং করে ফেলি 60 পাউন্ডের, সেটা তো লজিক্যাল হবে না। আমার আয় অনুযায়ী আমাকে ব্যয় করতে হবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা প্যারেন্টসকে এই স্কিল কিন্তু প্রত্যেকটা প্যারেন্টসের প্রয়োজন। আপনি একাডেমিক অ্যাগেইন কলেজ বা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন কিনা সেই বিষয়ে আমার ইন্টারেস্ট নাই। আপনার মানে জব কি সেটাও আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয়টা হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট। যখন একজন মা রান্না করে, সে কিন্তু জানে কি
কোথায় কি পরিমাণ অনুপাতটা আর কি যে মা যদি স্পাইসের অনুপাত বুঝে তরকারির স্বাদ বাড়াতে এবং কমাতে পারেন, তাহলে আমার মনে হচ্ছে যে লিমিটেড পরিমাণ ইনকাম থেকেও সে তার বাচ্চাকে অবশ্যই টিউশন সেন্টারে পাঠাতে পারবে। হয়তো কষ্ট হবে, তাতে সন্দেহ নাই, কিছু কিছু প্যারেন্টের জন্য খুবই ডিফিকাল্ট হবে, কিন্তু তারপরে এটাকে আমরা ইনভেস্টমেন্ট হিসাবে, যে একটা বাচ্চার, আমরা প্রত্যেকটা বাবা মা কিন্তু প্রচুর কষ্ট করেন বাচ্চার ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যতের জন্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য। এবং আমরা বাংলাদেশি মানুষ অন্তত এটা বুঝে যে বাচ্চার ভবিষ্যতের জন্য লেখাপড়াটা কতটা গুরুত্বপূর্ণ। আমি রিয়েলি proud and privileged to be a Bengalian representing Bangladeshis in Newham, including all the other communities. But I'm privileged এই জন্য because they work really hard, but then they make sure that the child is achieving, and they're investing behind the child rather than going to the restaurant once a week or twice a week. They may not even go to the restaurant. They may not do anything for themselves, but they will invest for their child. And this is what really good in Bangladeshi community. All right, thank you. আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে তারপর আবার ডিসকাশনে ফিরে আসছি। দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা একটা ছোট্ট একটা ব্রেক নিয়ে আবার ফেরত আসবো, কোথাও যাবেন না, স্টে উইথ আয়ন চ্যানেল। Assalamu alaikum and welcome again to the show. Amra discuss করছিলাম whether tuition is a burden for parents or is it beneficial for student. আমরা ফিরে যাচ্ছি আবার আমাদের গেস্টের কাছে। So we were talking about whether parents who can't afford tuition, what are they going to do? So Sadiq bhai, আপনার কাছে জানতে চাচ্ছি, what do you think about it? Do they get can they get support from school other than tuition center? Okay. If they can't afford it? Basically, already ভাবি explain করে দিছে আসলে কতটুকু কিভাবে সম্ভব। তারপরও যদি কেউ মনে করে যে এত কিছু করার পরেও আমরা পারতেছি না, তাহলে সেই ক্ষেত্রে তো আসলে কিছু করার নেই। বাট স্টুডেন্টের প্রোগ্রেস তো করাইতে হবে, স্টুডেন্টকে তো প্রপার গাইডলাইন দিতে হবে। তো সেই জন্য তো স্কুলগুলো আছে, তারা কি করতে পারে, আমাদের পক্ষ থেকে আমরা সবসময় প্যারেন্টসদেরকে সাজেস্ট করি যে স্টুডেন্টদের যে পার্টিকুলার টিচার থাকে, টিচারের সাথে কমিউনিকেশনস করা। আর প্রতিটা স্কুলেই কিন্তু যারা একটু উইক বাচ্চা বা দুর্বল, তারা কিন্তু সবসময় এডিশনাল সাপোর্ট দেয়, উইকেন্ড সাপোর্ট দেয়, হলিডে সাপোর্ট দেয়। তারপরে যদি কেউ মনে করে যে আমার বাচ্চার জন্য এডিশনাল সাপোর্ট দরকার, তাহলে অবভিয়াসলি দে ক্যান গো টু স্কুল, আস্ক ফর এক্সট্রা সাপোর্ট। স্কুল আর দেয়ার, বাট যেটা করতে হবে, একটা স্কুলে এক্সাম্পল, যে একটা স্কুলে একটা বাচ্চা 5 দিন যাচ্ছে, 5 দিন যাওয়ার পরও তার প্রোগ্রেস হচ্ছে না, এবং স্কুল আসলে আরও 2 দিন সাপোর্ট দিচ্ছে, কিংবা আরও 5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা সাপোর্ট দিচ্ছে, তো ওই এডিশনাল সাপোর্টটুকু কতটুকু কাজ করবে, এটা আসলে ডিপেন্ড করে প্যারেন্টস কতটুকু কন্ট্রিবিউট করতেছে। এইখানে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দুর্বল বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে প্যারেন্টসরা অনেক দুর্বল। প্যারেন্টসরা অনেক দুর্বল মিনস দে আর নট সাপোর্টিং, দে আর নট কনসার্ন। তারা কনসার্ন যে কীভাবে হবে, কিন্তু একটা এক্সাম্পল যদি আমি দিই তাহলে মনে অনেক ক্লিয়ার হবে। আমরা অনেক প্যারেন্টসরা দেখি কি টিউশন সেন্টারে আসলে তারা মোবাইল নিয়ে বসে থাকে। তো ওই প্যারেন্টস এখানে 10 মিনিটের জন্য আসছে, বাট শি ইজ স্টিল অন মোবাইল, কিংবা 1 ঘন্টার জন্য বসে আছে বাচ্চাটার জন্য, স্টিল অন মোবাইল, রিগার্ডলেস অফ দ্য টাইম। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 10 মিনিট যতক্ষণ থেকে উনি মোবাইলে আছে, তখন আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই যে প্যারেন্টস অ্যাকচুয়ালি ওনাকে নিয়ে অনেক ব্যস্ত থাকেন বাসায়। তো বাচ্চা যে স্কুল থেকে উনি বাসা থেকে আমাদের স্কুলে, আমাদের টিউশন সেন্টারে নিয়ে আসছেন, আসলে এইটুকু কষ্ট উনি ঠিকই করছেন, কিন্তু উনি আইডেন্টিফাই করেন নাই, বা উনি আসলে বাচ্চাকে জিজ্ঞেস করেন নাই বাচ্চাটা হোমওয়ার্ক করছে কিনা। এই হচ্ছে বিষয়। তো বাচ্চাটা যখন বাসায় আসবে, টিউশন সেন্টার থেকে হোক অথবা স্কুল থেকেও, তাকে মনিটর করতে হবে যে এই বাচ্চা আসলে স্কুল থেকে যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে ওটা ঠিকমতো করতেছে কিনা, কিংবা বাচ্চা প্রতিনিয়ত তার যে কাজটুকু করার দরকার সেটা করতেছে কিনা। এখন কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে বাচ্চা স্কুলে যাইতেছে, বাচ্চা প্রোগ্রেসও করতেছে কিংবা প্রোগ্রেস করতেছে না, অ্যাকচুয়ালি দে আর নট ইভেন অ্যাওয়্যার অফ ইট। প্যারেন্টসদের জানা থাকতে হবে, ওকে বাচ্চা আমার প্রোগ্রেস করতেছে, তাহলে স্কুলের টিচারের সাথে কথা বলে দেখি যে কতটুকু প্রোগ্রেস আসলে ওরা দেওয়া করা সম্ভব। আমি চিন্তা করতেছি বাচ্চা আমার লেভেল 5-এ আছে, তাইলে আমি প্যারেন্টসকে, টিচারকে জিজ্ঞেস করি যে আমার বাচ্চা 5-এ কেন, ওকে 8-এ যাইতে পারে না? তো টিচার বলবে যে হ্যাঁ 8-এ যাইতে পারবে, ওরা যদি তুমি এই পরিমাণ সাপোর্ট দাও, অথবা আরেকটু স্টাডি বেশি করে। এই যে গ্যাপটা,
এইটা আসলে অনেক ক্ষেত্রেই থাইকা যায়। তো যার কারণে মনে হয় কি আসলে বাচ্চারা অনেক সময় প্রোগ্রেস করে না। তো অবভিয়াসলি টিউশন সেন্টার না পাঠায়ও প্যারেন্টসরা করতে পারে যদি তারা ওয়েল অ্যাওয়্যার হয় আর যদি তারা 100% সাপোর্টিভ হয় অ্যাকর্ডিং টু ইন কোলাবোরেশন উইথ স্কুল। Okay, thank you. So what are the major factors in terms of a student's education? What are the factors? What are the main things that we need to be worried about or thinking about? আমি বলবো আমি দুজনের কাছ থেকে opinion নিব। দুজনের কাছে শুনতে পারবেন না, বাট আচ্ছা, if I start from where Sadiq Bhai left, that মানে আমাদের বাবা মারা কতটা সচেতন। একটা জিনিস আমি এই সুযোগে আমার মনে পড়ছে আর কি, যে এখানে মেইন স্ট্রিম স্কুলে যখন আপনি যাবেন বাচ্চার রিপোর্টের জন্য, কোনো টিচার কোনো দিনও বলবে না যে আপনার ছেলে বা মেয়ে খারাপ করছে, বলবে যে এক্সেলেন্ট। যে বাচ্চাটা ফেল করেছে সে বাচ্চার কথাও কিন্তু বলবে এক্সেলেন্ট, হি অর শি ইজ ডুইং এক্সট্রিমলি ওয়েল। এটা হচ্ছে সৌজন্যতা যাকে বলে, বা কোনো দিন কোনো টিচার বলবে না যে বাচ্চাটা খুব বাজে করেছে বা খারাপ করেছে। বাট আপনি যখন আস্তে আস্তে প্রশ্ন করবেন তখনই কিন্তু সত্যিকারের আপনি চিত্রটা বুঝতে পারবেন। অবভিয়াসলি একটা বাচ্চা যে মার্ক কম পাওয়ার জন্য যে সে খারাপ করছে অথবা বেশি পাওয়ার জন্য ভালো করছে সেটাও কিন্তু ঠিক না। প্রত্যেকটা বাচ্চার এবিলিটি আলাদা। আমি একটা সাবজেক্টে হয়তো খুব ভালো করেছি, অন্য সাবজেক্টে একটু খারাপ করব, কারণ হচ্ছে এটা আমি ওই সাবজেক্টে আমি ইন্টারেস্টেড না বা এরকম কিছু একটা হতে পারে। ঠিক একইভাবে আমি যে ভালো করেছি তার জন্য আপনাকেও সমান 98% পেতে হবে নেসেসারি না, কিন্তু দেখতে হবে আগের এক্সামে আপনি কত পার্সেন্ট পেয়েছেন। ওই লেভেল থেকে আপনাকে 2 স্টেপ 1 স্টেপ 3 স্টেপস এহেড আপনি যাচ্ছেন কিনা স্কুলে, ওইটা মনিটর করে। তো যখন মা বাবা বুঝতে পারবেন, ওনারা নিজে থেকে, যেটা সাদিক ভাই বলেছেন, ওনারা নিজে থেকে বুঝতে পারবেন যে গত টার্মে যদি আমার বাচ্চা 2 পয়েন্ট এগিয়ে গেল, এই টার্মে কেন সে এগোতে পারছে না, এখন এটা কি তার সে স্কুলের প্রবলেম হচ্ছে না টিচিংয়ের প্রবলেম না বুঝতে সমস্যা, তখন আপনি ইনভেস্টিগেট করতে পারবেন এবং টিউশন সেন্টার বা অন্য এক্সট্রা সাপোর্টের জন্য বলতে পারবেন। একইভাবে টিউশন সেন্টারে আমি পাঠিয়ে দিলাম, পয়সা খরচ করলাম, তার মানে যে আমার ছেলে বা মেয়ে ভালো করে ফেলবে নেসেসারি না। টিউশন সেন্টারের একটা লিমিটেড সময় আছে, টিচারের একটা লিমিটেড টাইম ব্যয় করবেন, সাথে সাথে সেই সময়টা যদি আমরা যে আমি অর্থ সময় ব্যয় করলাম, একটা বাচ্চাকে নিয়ে যাওয়া আসাটাও কিন্তু অনেক বড় ব্যাপার। এবং আমি যদি ওই মা যদি বসে টেলিফোন হাতে নিয়ে ইভেন গেম খেললেও আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছেন, সময় ব্যয় করছেন। অনেক বাবা মা আছে বাসার ভিতরে কিন্তু প্রেশারাইজড, যখন ওনারা একটু বাইরে যান তখন একটু রিল্যাক্স করেন, সেটা স্বাভাবিক। কিন্তু বাসায় আসার পরে যদি বাচ্চাকে বলা হয় যে তুমি আজকে কি করেছো একটু দেখো বা দেখি আমি, আচ্ছা তারপরে কালকের কি ওয়ার্ক সেটা করা গেছে কিনা, এরকম যদি বাচ্চার সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি হতে পারে। কমিউনিকেশন, অনেক সময় দেখা যায় বাচ্চা তার ফোন নিয়ে, বাচ্চা তার কম্পিউটার নিয়ে ব্যস্ত, আমি আমার ফোন নিয়ে অথবা বন্ধুর সাথে কথা বলছি, বান্ধবীর সাথে কথা বলছি, রান্নায় ব্যস্ত, ক্লিনিং। আমাদের মেয়েদের কিন্তু একাধিক কাজ, আপনারা ছেলেরা একটা জব করে বলবেন আমি ফুল টাইম জব করি, আমি এক্সট্রিমলি টায়ার্ড, কিন্তু একজন মা একাধিক 3টা জব একসাথে করে বাসায়, ক্লিনারের জব থেকে শুরু করে অ্যাকাউন্টেন্টের জব যেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, 3টা-4টা জব একসাথে করতে হচ্ছে, এবং তারপরেও সেই মা কিন্তু ক্লান্ত না। রাত্রের সবার আগে ঘুম থেকে উঠবে এবং সবার শেষে ঘুমাতে যাবে। তো কিন্তু এই সুযোগে এই সময়টা যদি আমরা ম্যানেজমেন্ট ভালো করে করতে পারি, তখন আমরা একাধিক বেনিফিট হয়ে যাচ্ছে। এক হচ্ছে আমার বাচ্চার সাথে কমিউনিকেশনটা হয়ে যাচ্ছে, তার সাথে সম্পর্কটা ভালো হচ্ছে, এবং পাশাপাশি আমরা এডুকেশনের ব্যাপারেও সাহায্য করতে পারছি। এখন যদি দেখা যায় যে ওই বাবা মার একাডেমিক কোয়ালিফিকেশন নাও থাকতে পারে, তাতে কোনো সমস্যা নাই। এই কথা বলা, প্রশ্ন করাটাও কিন্তু অনেক বড় ব্যাপার। এই কথা বলার মাধ্যমে কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে সাহায্য করে ফেলতে পারি। Okay, so আমরা জানতে পারি যে parents' support is one of the major factor. What other factor do you think there are? বেসিক্যালি হচ্ছে কি এই বিষয়টা একটা বাচ্চা বা এক স্টুডেন্ট, ওর লাইফে ইনভলভমেন্ট অনেকের। ফার্স্ট আমরা যদি দেখি অবভিয়াসলি প্যারেন্টস থেকে শুরু হয়, পরিবার থেকে শুরু হয়, সামাজিকতা থেকে শুরু করে সামাজিক এনভায়রনমেন্ট আর এডুকেশন এনভায়রনমেন্ট, স্কুল বলতে সবারই একটা ইনভলভমেন্ট থাকে বাচ্চাটার জন্য। যেমন একটা বাচ্চা যদি একটা ভালো এনভায়রনমেন্ট থাকে ও ভালো হয়, ভালো সঙ্গ থাকলে ভালো হয়, ভালো বন্ধু থাকলে ভালো হয়। কিন্তু এখানে কিছু কিছু জিনিস অনেক বেশি ক্রুশাল বাচ্চাদের জন্য। সেটা হচ্ছে বাচ্চারা যখন স্কুলে যাবে কিংবা বাসায় আসবে,
তারা কি করতে হবে, আমরা প্রতিটা ক্ষেত্রে স্কুল দেখতে হবে যে এই বাচ্চা যে তাকে যে ইয়ারে দেওয়া হয়েছে সেই ইয়ার অনুযায়ী ও তার কাজগুলো করতেছে কিনা, এবং টিচারের দায়িত্ব হচ্ছে সেটা মনিটর করা। আচ্ছা, প্যারেন্টস দেখবে যে ও বাসা থেকে বা স্কুলে গেল, স্কুল থেকে যে কাজগুলো দেওয়া হয়েছে সেই কাজগুলো করতেছে কিনা, ওর সঙ্গটা ঠিক আছে কিনা। সে টিউশন সেন্টারে গেল, সে টিউশন সেন্টারে দেখতে হবে যে বাচ্চা যে স্কুলে গেছে ওর মানে ওর লেভেল ঠিক মতো আইডেন্টিফাই করা হয়েছে কিনা, ও ওই সাপোর্টগুলো আমরা এখান থেকে যেগুলো দিচ্ছি সেগুলো ঠিকমতো করতেছে কিনা, কিংবা স্কুলের কাজগুলো ঠিকমতো করতেছে কিনা, বাসায় হোমওয়ার্কগুলো ঠিকমতো করতেছে কিনা। আসলে সব জিনিসগুলোই সিমুলটেনিয়াসলি কাজ করা দরকার, একসাথে কাজ করা দরকার, এবং অ্যাট দ্য সেম টাইম বাচ্চাটাকে হার্ডওয়ার্কিং হইতে হবে। যদি এই সবগুলো জিনিস একসাথে কাজ করে ডেফিনেটলি, এবং বাচ্চা নিজে যদি পরিশ্রমী হয় এবং তার দায়িত্ব সে পালন করে, obviously he has a very good future. Okay. And lastly, what's your suggestion regarding students' subject choice? So in GCSE, আমাদের স্টুডেন্টদের তো সাবজেক্ট চয়েস করতে হয়, সো হোয়াটস এনি সাজেশন ফর দ্যাট? এইটা একেবারে ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রবলেম, অ্যান্ড ইটস এ মেসি প্রবলেম। আমার মনে হয় যে এইটাতে অনেক বেশি রিসার্চ করার কাজ আছে। যেমন আমরা খুব সিম্পলি যদি বলি, আমরা বাচ্চাদের যে একটা কোর্স দিব, আমরা বলি কি এখন খুব কন্ট্রিবিউশন খুব একটা কনফ্লিক্ট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, প্যারেন্টসদের হোক বাচ্চাদের হোক সবার মধ্যে। কেমন ইন্ডিয়ান মুভি যদি আমরা চিন্তা করি, মানে আমি জানি আমরা সবাই ইন্ডিয়ান মুভি দেখি, কেউ যদি 3 ইডিয়টস মুভি দেখে থাকেন আপনারা, আমার মনে হয় 3 ইডিয়টস দেখার পর আমি হচ্ছে 4th ইডিয়ট, অনেস্টলি। আমরা এটা মেনে নিলাম। হ্যাঁ, মেনে নেন। কি জন্য আমি ওটা আপনাদেরকে একদম স্পেসিফিকলি বলে দিই, কারণ হলো 3 ইডিয়ট মুভিটা এমনভাবে ডিপিক্ট করছে পিকচারটা, এবং প্রেজেন্টেশনটা এমন হয়েছে যে প্যারেন্টসরা কোনো প্রকার ইনফ্লুয়েন্স করতে পারবে না বাচ্চাদেরকে ওদের কেরিয়ার চয়েসে। তো কি করবে, বাচ্চা নিজেই চয়েস করতে হবে। আসলে এটাও ঠিক না, হওয়া উচিত দুইটার কম্বিনেশন, এবং ডিসিশনটা আসা উচিত ইনসাইড ফ্রম স্টুডেন্ট, যেটা সে মুখে বলবে না কিন্তু বলবে সেটা প্যারেন্টস। কীভাবে সেটা, প্যারেন্টসরা যখনই বাচ্চাটা যখন বড় হবে, প্যারেন্টস মনিটর করবে ওর আসলে স্ট্রেংথ কোথায় এবং হোয়াট হি লাইকস টু ডু। কারণ আমরা যদি এন্টায়ারলি স্টুডেন্টের উপরে ছেড়ে দেয় ওকে যে সে যা ইচ্ছা করুক, ইটস নট রাইট, বিকজ হি ইজ নট ইন এ পজিশন টু ডিসাইড দ্যাট। বাট আমরা যদি আবার ওকে জোর করে আরেকটা জিনিস চাপাই দিই যেটা ও আসলে লাইক করতেছে না, অথবা সেটাতে ওর স্ট্রেংথ নাই, তাইলেও ভুল হবে। আমরা ডাক্তার বানাই দিলাম যে বায়োলজি পড়তে চায়, ফ্যান্টাস্টিক, কিন্তু আমরা যে আসলে ম্যাথসে বলো তারা ডাক্তার বানাইতে পারবো না। সো আমাকে দেখতে হবে বাচ্চা যেটাতে স্ট্রেংথ আছে ওর, প্লাস অ্যাট দ্য সেম টাইম হি লাভস টু ডু দ্যাট, সেইটা আমি প্যারেন্টস বা আমরা প্যারেন্টস হিসেবে আইডেন্টিফাই করবো, ওকে তুমি এটা ভালো পারো এবং তুমি এটা পছন্দ করো, দেন উই ক্যান গাইড হিম। আমার মনে হয় এইভাবে করা উচিত। একটা জিনিস আমি তাহলে অ্যাড করে ফেলি সংক্ষিপ্তভাবে, যেটা হচ্ছে যে এগেইন যে বাচ্চারা একটু বড় হয়ে অন্য দেশ থেকে আসছে তাদের জন্য একটু সমস্যা হয়ে যায়, একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য যে এক হচ্ছে সে ইংলিশ ইমপ্রুভ করবে না সাবজেক্টের ব্যাপারে সে নিজেও হয়তো বুঝতে পারছে না যে সাবজেক্টটা কোন সাবজেক্ট আমি পছন্দ করি, কোনটা আমার ভবিষ্যতের জন্য ভালো। এইখানে আমি মনে হয় ট্রিক, এখানে একটা ছোট্ট একটা ট্রিক, বাট আমি 10 সেকেন্ডসে বলে দিতে পারবো, মানে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে বাচ্চাটাকে যদি প্যারেন্ট জানে এবং স্কুল জানে যে প্রবলেম আছে কোথায়, দে ক্যান ফিক্স দ্যাট প্রবলেম। ওই প্রবলেমটা ফাইন্ড আউট করা হচ্ছে মেন বিষয়। সর্বোপরি কথা হচ্ছে প্রবলেম ফাইন্ড আউট করো অ্যান্ড দেন ফিক্স দ্যাট। মেবি ইট উইল টেক এ লিটল লঙ্গার, সো অর ভেরি বিট লঙ্গার, বাট ইট উইল বি। হ্যাঁ, তবে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে প্রত্যেক বছরই কিন্তু নতুন একটা সমস্যা নিয়ে আমাদের কাজ করতে হয়। সময়ের সাথে সাথে অনেক জিনিস চেঞ্জ হয়ে যায়। আজকে আমরা যে সাবজেক্ট বা যে বিষয় নিয়ে কথা বলছি, হয়তো আগামী বছর সেটা বলার প্রয়োজন হবে না। যে আজকে আমরা বেশ কয়েকবার আমরা মেনশন করেছি যে বাচ্চারা বাইরে থেকে আসছে, কিন্তু আমার মনে হচ্ছে খুব সত্তর এখানে যারা আছে তারা কিন্তু পার্মানেন্টলি থাকবে এবং খুব বেশি নতুন মানুষ বাইরে থেকে আসবে না। তো এই চিন্তাটা আমাদের করতে হবে না। কিন্তু তারপরে আমাদের এশিয়ান প্যারেন্টস, বাংলাদেশি প্যারেন্টসদের একটা কমন মেন্টালিটি যে ছেলে বা মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা ব্যারিস্টার, এই তিনটা যদি সাবজেক্ট পড়তে না পারে, জব করতে না পারে, তাহলে তো লাইফটা নষ্ট হয়ে গেল। কিন্তু এই জিনিস আমি প্রত্যেকটা বাবা মাকে আমি অনুরোধ করে বলবো যে এটা কিন্তু ঠিক না। প্রচুর সাবজেক্ট আছে প্রত্যেকটা জিনিসে। মানে আমার পরিচিত একটা মেয়ে খুবই ভালো স্টুডেন্টস, সে আর্টের উপর পড়াশোনা করবে, কিন্তু সেটা সবাই মেনে নিতে কষ্ট হচ্ছে যে এই এত ভালো মেয়েটা, মানে ম্যাথসে খুবই ভালো, প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করে আসছে, এই মেয়ে কেন এখন ম্যাথস করবে?
সরি আর্টে যাবে, হ্যাঁ, কিন্তু আর্টটাও কিন্তু সে কিন্তু একটা ভালো ইউনিভার্সিটির চান্স পেয়েছে, যেটা আর্টের মধ্যে টপ ইউনিভার্সিটি। তো মানে মেয়েটা ট্যালেন্টেড, যার জন্য ওই ইউনিভার্সিটির চান্স পেয়েছে, না হলে তো পেতো না। কিন্তু আমরা অনেক সময়, বিশেষ করে আমাদের বাংলাদেশি ফ্যামিলিতে এটাকে মেনে নিতে কষ্ট হয়। হ্যাঁ, তো এই কিছু জিনিস আমাদেরকে আরো ব্রড মাইন্ডেড হতে হবে, এবং বাচ্চাদের যে সাবজেক্টটা পছন্দ করে ওই সাবজেক্টে যদি আমরা সাপোর্ট করি, প্রত্যেকটা ফিল্ডেই কিন্তু মানে সবাই টিচার হয়ে গেলে সবাই কিন্তু এক্সেলেন্ট টিচার হচ্ছে না, সবাই কিন্তু টপ আর্নিংয়ে যাচ্ছে না, সবাই কিন্তু হেড টিচার হচ্ছে না। তো প্রত্যেকটা ফিল্ডেই কিন্তু আপনার বাচ্চার উপর ডিপেন্ড করবে, সে কতটা হার্ড ওয়ার্ক করবে, কতটা এনার্জি এবং রিসোর্স ওখানে ইনভেস্ট করবে, তার উপর ডিপেন্ড করবে সে কোথায় যাবে এবং কত দূরে এগোতে পারবে। ওকে, থ্যাংক ইউ। আপনার সাথে কথা বলে আমার কাছে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর কামিং টুডে। ইজ দেয়ার এনিথিং ইউ ওয়ান্ট টু সে লাস্টলি টু আওয়ার অডিয়েন্সেস? আমার শুধু একটা থাকবে, অ্যাকচুয়ালি রিকোয়েস্ট থাকবে কিংবা সাজেশন ফর দ্য প্যারেন্টস, যে বাচ্চাকে বুঝতে হবে, বাচ্চার নেসেসিটি বুঝতে হবে। অবভিয়াসলি আমরা চাই তাদের ফিউচার ভালো, ওর দুর্বলতাগুলো বের করতে হবে, ওকে প্রপারলি সাপোর্ট করতে হবে। আমরা বলি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ইজ কমপ্লিটলি রাবিশ। বেসিক্যালি ওয়ার্ডটা শুড বি পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো ওদেরকে আসলে প্রপারলি গাইড করতে হবে কীভাবে ওদের প্রবলেমগুলো বের করে, এবং যদি সেক্ষেত্রে টিউশন সেন্টারে যাওয়া লাগে সেক্ষেত্রে টিউশন সেন্টারে যাবো, অথবা যদি আমরা শুধুমাত্র ফ্যামিলিতে রেখে ওদেরকে সাপোর্ট করতে পারি, হোম টিউশন অনেকে করে, শুধু হোম স্কুলিং করে, সেটা যদি সম্ভব হয় সেটাই এনাফ। অথবা যদি স্কুলে যেতে হয় স্কুলে যাব, অথবা তিনটার কম্বিনেশন যদি দরকার তিনটা কম্বিনেশনই করব। বাট আমাদের করতে হবে কি, বাচ্চার সাথে থেকে তার মতো থেকে তাকে সাপোর্ট করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ both of you for coming to the show today. থ্যাংক ইউ সো মাচ, আর আমার বেস্ট উইশেস আপনাদের সবার জন্য থাকলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দর্শক, আমাদের প্রোগ্রাম আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের আগামী প্রোগ্রাম দেখার স্বাগত জানাচ্ছি। হোপফুলি আমরা নতুন একটা কোনো টপিক নিয়ে আবার ডিসকাস করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আয়ন টিভির সাথেই থাকুন, এবং আসসালামু আলাইকুম, গুড নাইট ফর টুডে।